আমার কথা বললে আবার তৃণমূলের বন্ধুরা বলতে পারে যে নওশাদ ভাইজান একটু বাড়াবাড়ি করে বলে চলে গেল। আমি নয়, বিধানসভার মধ্যে মমতা দিদি বলেছেন এমন হিংসা হচ্ছে বাংলাদেশের হিন্দুদের উপরে, শান্তি বাহিনী পাঠাতে হবে। শান্তি বাহিনী অত সহজ বিষয় নয়। আমার বার্তা বাংলাদেশে পৌঁছাবে কি বলতে পারছি না। যদি বাংলাদেশে পৌঁছায়, বাংলাদেশের সংখ্যাগুরুদের উদ্দেশ্যে আমার বার্তা, আপনাদেরকে এই দায়িত্ব তুলে নিতে হবে। প্রশাসন কি করবে না করবে আমি বলতে পারছি না, ওটা আপনার দেশের প্রশাসনের ব্যাপার। অবশ্যই তাদেরকে প্রোটেক্ট করতে হবে, কিন্তু বাংলাদেশের সংখ্যাগুরুদেরকে দায়িত্ব তুলে নিতে হবে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ভাইদের প্রোটেক্ট করার, প্রোটেকশন দেওয়ার, তাদেরকে নিরাপত্তা দেওয়ার। বাংলাদেশ নিয়ে কি অবস্থান হবে বলুন, কি হবে বলুন? আপনাদের অবস্থান কি? আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে আগে বলুন, এই জোরে বলুন। খারাপ লাগছে তো আমাদের? যে অত্যাচার হচ্ছে খারাপ লাগবার কথা, অবশ্যই খারাপ লাগবার কথা। যদি আপনাদের খারাপ লাগতে পারে, আমাদের খারাপ লাগবে না? আমার হিন্দু ভাইকে যদি খারাপ লাগে, আমার মুসলিম ভাইকে খারাপ লাগবে না? অবশ্যই খারাপ হচ্ছে, অন্যায় হচ্ছে। আর এটাকে বন্ধ নওশাদ সিদ্দিকী এখান থেকে চিৎকার করলে হবে না, শুভেন্দু অধিকারী চিৎকার করলে বন্ধ হবে না, চিৎকার করতে হবে মোদিকে। আমরা এখান থেকে আওয়াজ তুলছি, বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করার জন্য মোদিকে আওয়াজ তুলতে হবে। বুঝতে পারছেন না কি বলছি? এখানে থেকে কে আওয়াজটা তুলবে? মোদিকে আওয়াজ তুলতে হবে, তাহলে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হবে। দেশের প্রধানমন্ত্রী আর ও না আওয়াজ তুলে শুভেন্দু গিয়ে বর্ডারে হই হই করছে উদয়কারী যে, কিন্তু দেশের প্রধানমন্ত্রীর মুখে কোনো কথা নাই। কেন? হ্যাঁ কেন? এটা ভাবতে হবে। আমি আপনাদের বলি, সারা পৃথিবীতে দেখবেন যারা সংখ্যালঘু তাদের উপর অত্যাচার হচ্ছে। শুধু ধর্মের সংখ্যালঘু নয়, জাতিগত সংখ্যালঘু, বর্ণগত সংখ্যালঘু, ধর্মগত সংখ্যালঘু, ভাষাগত সংখ্যালঘু, সাংস্কৃতিগত সংখ্যালঘু, তাদের উপরে দমন পীড়ন হচ্ছে ওখানে যারা সংখ্যাগুরুদের দ্বারাই। আমেরিকাতে চলে যান, কালো চামড়ার মানুষদের উপরে সাদা চামড়ার মানুষেরা অত্যাচার করছে। আপনি উত্তরপ্রদেশে চলে যান, সংখ্যাগুরুদের সরকার সংখ্যালঘু মুসলমানদের উপরে অত্যাচার করছে। মসজিদ সার্ভের নামে একাধিক মুসলিমকে এখানে গুলি করে মারছে। উত্তরাখণ্ডে চলে যান, সংখ্যালঘু সমাজের মানুষ মসজিদে আজান দেবে, প্রশাসনের কাছ থেকে নাকি অনুমতি নিতে হবে। ঠিক একইভাবে বাংলাদেশে চলে যান, এখানকার সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার চলছে সেটাও দেখুন সংখ্যাগুরুরা সেখানে কি করছে। তবে আমি এই জায়গায় দাঁড়িয়ে বলবো, আমার বার্তা বাংলাদেশে পৌঁছাবে কি বলতে পারছি না। যদি বাংলাদেশে পৌঁছায়, বাংলাদেশের সংখ্যাগুরুদের উদ্দেশ্যে আমার বার্তা, আপনাদেরকে এই দায়িত্ব তুলে নিতে হবে। প্রশাসন কি করবে না করবে আমি বলতে পারছি না, ওটা আপনার দেশের প্রশাসনের ব্যাপার। অবশ্যই তাদেরকে প্রোটেক্ট করতে হবে, কিন্তু বাংলাদেশের সংখ্যাগুরুদেরকে দায়িত্ব তুলে নিতে হবে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ভাইদের প্রোটেক্ট করার, প্রোটেকশন দেওয়ার, তাদেরকে নিরাপত্তা দেওয়ার। আজকে দুর্ভাগ্যের বিষয়, এখানে অনেকে চিৎকার করছে, আর মমতা দিদি তো বলেই দিয়েছেন এমন হিংসা হচ্ছে বাংলাদেশে। আমার কথা বললে আবার তৃণমূলের বন্ধুরা বলতে পারে যে নওশাদ ভাইজান একটু বাড়াবাড়ি করে বলে চলে গেল। আমি নয়, বিধানসভার মধ্যে মমতা দিদি বলেছেন এমন হিংসা হচ্ছে বাংলাদেশের হিন্দুদের উপরে, শান্তি বাহিনী পাঠাতে হবে। শান্তি বাহিনী অত সহজ বিষয় নয়। ইউনাইটেড নেশন শান্তি বাহিনী কখন পাঠায়? অনেক ভয়ঙ্কর ব্যাপার হলে। কিন্তু মমতা ব্যানার্জির কাছে নিশ্চিতভাবে আমরা যতটুকু না খবর পাচ্ছি, হয়তো ভয়ঙ্কর কিছু হচ্ছে, সেই জন্য শান্তি বাহিনীর কথা বলেছে। তাই আমাদের এই বক্তব্য শুনে যে সমস্ত তৃণমূলী বন্ধুরা মনে মনে হোক আর ফেসবুকে একটু লেখালেখি করছে, নওশাদ ভাইরা একটু বাড়াবাড়ি করছে, বাংলাদেশে কিছুই হয়নি সেইভাবে, তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের নেত্রী বলেছে ওখানে শান্তি বাহিনী পাঠাতে, তাহলে দুটো শান্তির ভাষা মমতা ব্যানার্জিকেও দেবেন নওশাদ সিদ্দিকীর সাথে। ব্যাপারটা হচ্ছে, দেখুন, শুভেন্দু বাবুরা, মমতা ব্যানার্জিরা, তারা রাজনীতি, তাদের রাজনৈতিক ক্ষমতার লোভে তারা এই ধরনের কথা বলছে। বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, ওখানকার সংখ্যালঘু সমাজের উপরে যে দমন পীড়ন হচ্ছে বলে যে খবর আমরা পাচ্ছি, আমরা সত্যিই উদ্বিগ্ন, আমরা চিন্তিত। এই মর্মে আমরা বাংলাদেশ হাইকমিশনের এখানে যে কলকাতায় যারা আছেন তাদের মাধ্যমে ইন্টেরিয়াম সরকারের কাছে বার্তা পাঠাচ্ছি যে এটা অবিলম্বে বন্ধ করতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, শুভেন্দু অধিকারী বাবুদের কাজ কি ছিল? দেশের প্রধানমন্ত্রীকে দিয়ে একটা কড়া বার্তা বাংলাদেশের সরকারের কাছে, ইন্টেরিয়াম সরকারের কাছে পাঠানো, যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর এক ফোনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যায়, তাহলে ইউনিস সরকারের কাছে গেলে তাহলে বন্ধ হয় না? সেটা না করে এটা ঘোলা জলে মাছ ধরতে নামছে ভোট ব্যাংক
কে সুরক্ষিত করতে নামছে? আমি একটা কথা বলবো, শুধু বাংলাদেশ নয়, কদিন আগে দেখুন না উত্তরপ্রদেশে একটা মসজিদের সার্ভের নামে কিভাবে ওখানে গুলি করে মারা হলো, সেখানেও তো সংখ্যালঘু আক্রান্ত হয়েছিল। উত্তরাখণ্ডে সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানে কল ফর প্রেয়ারের জন্য ওখানে নাকি প্রশাসনের অনুমতি লাগবে। এটা ভাবতে পেরেছেন কোন জায়গায় আজান দিতে গেলে প্রশাসনের অনুমতি লাগবে? আজকে শুধু উত্তরপ্রদেশ, বাংলাদেশ, মণিপুর দেখুন, সেটা নয়, সারা পৃথিবীতে দেখবেন কিভাবে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে সংখ্যাগুরুদের দ্বারা। যেখানে কালো চামড়ার মানুষ কম, আমেরিকায় সাদা চামড়া তাদের উপরে আক্রমণ করছে। যেখানে ধর্মগত, জাতিগত, বর্ণগত, সাংস্কৃতিগত, ভাষাগত যারাই সংখ্যালঘু তাদের উপরে এই দমন চলছে, এটাকে বন্ধ হওয়া দরকার। আবারও বলছি, বাংলাদেশ থেকে শুরু করে মণিপুর এবং উত্তরপ্রদেশে যে ঘটনা রিসেন্ট ঘটে যাচ্ছে, এগুলো বন্ধ হওয়া দরকার। কেন্দ্র যে ওয়াকআপ বিল আনতে চলেছে তার বিরোধিতায় রাজ্য বিধানসভায় ওয়াকআপ প্রস্তাব আনতে চলেছে রাজ্য। 3 ঘন্টার আলোচনা হবে, 2 দিন রেখেছে, 2 3 তারিখ রেখেছে। আমি অংশগ্রহণ করব, কিন্তু ব্যাপারটা হচ্ছে কেন্দ্র সরকার বিল নিয়ে এসে, অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে কি করতে চাইছে, এই সম্পত্তিগুলোকে হাতিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। ফলে এগুলো পরে এটাকে পুঁজিপতিদের হাতে তুলে দেবে। আর রাজ্য সরকার এই সুযোগটা, এইটাও তাদের জন্য পিক টাইম, মুসলিম মন পাওয়ার জন্য, মুসলিম ভোটটাকে সুরক্ষিত করার জন্য অনেক মেকি দরদ দেখাচ্ছে। হ্যাঁ, আমি মেকি দরদ এই জন্যই বললাম, রাজ্য সরকার যেটা এখনো দিচ্ছে না কেন, 2011 থেকে 2024 এই সময় কত বিঘা সম্পত্তি উদ্ধার হয়েছে ওয়াকফের। আমি আপনাদের বলছি, উদ্ধারের থেকে দূরের কথা, সম্পত্তি বেহাত হয়েছে। রাজ্য কলকাতায়, উত্তরপ্রদেশের পরে সব থেকে কলকাতায়, ওয়েস্ট বেঙ্গলের কলকাতার ভ্যালুয়েবল প্রপার্টি আছে, প্রাইম প্রপার্টি আছে, সেইগুলোকে রাজ্য সরকারের আমলে লুট হয়ে যাচ্ছে, লুট করেছে। অনেকে আছে, পশ্চিমবাংলার বিধানসভায় অনেক সদস্য আছে শাসকের, যারা ওয়াকফ সম্পত্তি লুট করে রেখে দিয়েছে। এর বিষয়ে এদের চর্চা হয় না। টিপু সুলতানের বংশধরের ওয়াকফকৃত কবরস্থানের ওপরে, টিপু সুলতানের বংশধর ওখানে শুয়ে আছে, ওয়াকফকৃত সম্পত্তির উপরে প্রাসাদ সহ বাড়ি বানাচ্ছে। তফসিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে ওয়াকফ সম্পত্তিগুলো লুট হয়ে যাচ্ছে। এ নিয়ে ওদের কোনো মন্তব্য নাই। এখন শুধু হই হই করছে, কারণটাই ওটা হচ্ছে মুসলিম মন পেতে হবে। সে ক্যাকা ছিচির কথা আমরা ভুলে যাচ্ছি না। সিএ এর বিরোধিতা করবো, ক্যাকা ছিচি করলো, আর যখন ভোটাভুটি হলো পেছনে দরজা দিয়ে পালালো। ঠিক হয়তো এইটা করতে পারে, তবে এক্ষেত্রে যদি এই ধরনের করে, বাংলার মানুষ কিন্তু জবাব দেবে। বললেন ওবিসি নিয়ে যেটা হচ্ছে, রাজ্য সরকারের ব্যর্থতার জন্য কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছেন। যে অর্ডারে অনেক কটা আইন উল্লেখ করা আছে, তার মধ্যে একটা আছে দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট 1993। 1993 সালের যে অনগ্রসর শ্রেণীর কমিশনের যে আইন আছে, সেটাকে মান্যতা না দিয়ে রাজ্য সরকার তৈরি করেছিল এই ওবিসিগুলো, ফলে বাতিল হয়েছে। তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে ওই আইনকে মান্যতা দিয়ে, 1993 সালের আইনকে মান্যতা দিয়ে তৈরি করলেই সমাধান হয়ে যাবে। তো ওই আপনার কমিশনের গাইডলাইন মেনে তৈরি করে বিধানসভা থেকে বিল পাস করালে আবার সবাই ওবিসি হয়ে যাবে। কিন্তু এটা না করে রাজ্য সরকার কি করছে? সুপ্রিম কোর্টে মামলা করেছে। অবশ্যই মামলা করা দরকার, আমারও মামলা আছে। আমি নিজে একটা মামলা করেছি, আর যার ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে তাকে দিয়ে মামলা করেছি। অর্থাৎ আমার ডবল টাকা গিয়েছে। আমার 2টো মামলা চলছে আপনাদের জন্য। ওবিসি সার্টিফিকেট না থাকার ফলে এই বছরের কথা বলছি, প্রায় পিছড়ে বর্গের মুসলিম সমাজের 450 ছেলে মেয়ে এমবিবিএস ডক্টর হতে পারলো না। ক্ষতিটা। আর যে তৃণমূলের বন্ধুরা বলছে দিদির বিরুদ্ধে বলার কি আছে, তাদের বলছি, আপনাদের তো মস্তানি, গুন্ডামি, নেতাবাজি তো সব বুথ স্তরে, খুব বেশি হলে ব্লকে। আগামী যে নির্বাচন আসছে, পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনেও কিন্তু আপনার ওবিসি সার্টিফিকেট কাজ হবে না। বুঝতে পারছেন কি বলছি? ওরা যদি ভাবে দিদির বিরুদ্ধে কথা বলছে, আগামী নির্বাচনে যদি এটা সমাধান না হয়, যারা ওই এখন সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষ বা যেগুলো যা ওই সার্টিফিকেট দিয়ে হয়েছে, আর হতে পারবে না, সব গুড়ে বালি হয়ে যাবে। তা সুতরাং এটা তৃণমূল, আইএসএফ, বিজেপির লড়াই নয়, এটা ওবিসির রাইট, অধিকারের লড়াই। আসুন একসাথে গলা মিলাই। সকলের কাছে অনুরোধ করব, 1976 সালের 42তম সংশোধনীতে সংবিধানের একটা গুরুত্বপূর্ণ অনুচ্ছেদকে ইনক্লুড করা হয়েছিল, 51A। কি সেটা? ফান্ডামেন্টাল ডিউটিস। আমি অনুরোধ করব, আমরা ফান্ডামেন্টাল ডিউটিসগুলোকে যথাযথভাবে পালন করি। রাষ্ট্র আমাদের কাছ থেকে কিছু চাই। শুধু রাষ্ট্রকে আমরা বলছি যে আমার মাথার উপরে ছাদ নাই কেন, ফসলের দাম বাড়ছে না কেন,
গ্যাসের দাম বাড়ছে কেন? রাষ্ট্রকে অনেক প্রশ্ন করছি। চাকরি নাই কেন? খেতে পাচ্ছি না কেন? রাষ্ট্রকে তো অনেক প্রশ্ন করছি। রাষ্ট্রকে এগুলো দিতে হবে অবশ্যই, কিন্তু রাষ্ট্র আমাদের কাছ থেকে কিছু চায়, রাষ্ট্রকেও আমাদেরকে দিতে হবে। সেই দেওয়াটা কোথায় লেখা আছে? সংবিধানের 51 ধারাতে চলে যাবেন, বিস্তারিত লেখা আছে। সেইগুলো যদি আমরা যথাযথ পালন করতে পারি, রাষ্ট্র আমাদের সাথে দ্বিচারিতা করতে পারবে না। কারণ আমরা সচেতন হয়ে গেলে রাষ্ট্র আমার অধিকার আমার ঘরের দরজায় এসে দিয়ে যাবে। তখন দুয়ারে সরকার নয়, দুয়ারে অধিকার চলে আসবে। সকল ভালো থাকবেন, ধন্যবাদ। ফান্ডের আপনাদের যে আইএসএফ এর ছাত্র সংগঠনরা এদের যে মনোযোগ দিয়ে কাজটা কমপ্লিট করেছে, কি বলবেন বা কি দাবি জানাবেন? দেখো, একটা কথা বলবো, যেখানে হুমকি নাই, যেখানে লড়াই নাই, সেখানে কাজ করে মজা নাই। হুমকি দিয়েছে প্রোগ্রাম করতে দেবো না, আইএসএফ এর ছেলেরা প্রোগ্রাম করে দেখিয়ে দিয়েছে। আইএসএফ এর এটা কোথায়? একটা ছাত্র সংগঠন, ছাত্র শাখা। এটা সরাসরি মাদার পার্টির সাথে না হলেও মাদার পার্টির একটা শাখা, স্টুডেন্ট ফ্রন্ট দেখিয়ে দিয়েছে প্রোগ্রাম করে। তো ব্যাপারটা যারা আজকে হুমকি দিচ্ছেন তাদের একটুখানি বলবো, একটু আগিয়ে গিয়ে দেখুন। এই অঞ্চলেই একটা সময় ছিল দাপুটে নেতা অনেক ছিল, তারা আজকে কোথায়? এই বারাসাত 2 নম্বর ব্লক এই দিকটায় দেখুন, একটা সময় পাশে বারাসাত 2 নম্বর ব্লকে চলে যাবেন, যে একটা সময় তাবর নেতা ছিল, বাঘে ছাগলকে 1 ঘাটে পানি খাওয়াতো, তারা আজকে পিকচারে নাই। সময় কথা বলে। আজকে যারা ক্ষমতার দম্ভ দেখিয়ে এই ধরনের এই বাচ্চা ছাত্ররা সমাজ বদলানোর স্বপ্ন নিয়ে একটা প্রোগ্রাম করতে আসছে, তাদেরকে ডিস্টার্ব করার জন্য এই হুমকি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছিল, তাদের বলবো সময় আপনাদেরকে ছাড়বে না, সময় আপনাদেরকে ক্ষমা করবে না। আপনারা আপনাদেরটা সময়ের সাথে সাথে বুঝে যাবেন। তবে এই স্টুডেন্ট ফ্রন্টের ছেলেদেরকে প্রতিশোধ নিতে হবে না, সময় আপনাদের সাথে প্রতিশোধ নিয়ে নেবে। তাহলে কি বারাসাতের মাটি যে স্টুডেন্ট ফান্ড বা যে কলেজ ইউনিয়ন তাহলে কি নরম হয়ে পড়েছে, বা আইএসএফ এর ছাত্র সংগঠন শক্ত করে তুলেছে বলেই কি তারা এই হুমকি চুমকি চালাচ্ছে, কি বলবেন? কখন আপনার সমালোচনা হয়, কখন আপনার বিরুদ্ধে কথা হয়? যখন আপনার অ্যাক্টিভিটি অন্যের ঈর্ষা হয়ে দাঁড়ায়। স্টুডেন্ট ফ্রন্টের অ্যাক্টিভিটি অন্যের ঈর্ষা হয়ে দাঁড়াচ্ছে, ফলে এই ধরনের চাপ দিচ্ছে, করছে। এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে কলেজের নির্বাচন বন্ধ। আজকে আমাদের যে স্টুডেন্ট ফ্রন্টের যে রাজ্য স্তরের যে মিটিংটা হলো, সেখানে রাজ্য যে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হলো রাজ্য স্তরের যারা দায়িত্বশীলদেরকে নিয়ে, এখানে ডিমান্ডস কিছু ছিল, তার মধ্যে একটা কি ছিল, সেটা হচ্ছে কলেজগুলোকে নির্বাচন করতে হবে। তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, শান্তিপূর্ণ নির্বাচন এলে পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে সমিতি, সমবায় সমিতি, মাদ্রাসা ম্যানেজিং কমিটি, কলেজের নির্বাচন, বিধায়ক এমএলএ নির্বাচন, এমপি নির্বাচন পর্যন্ত তৃণমূল কংগ্রেস শূন্যতে ফিরবে। কিন্তু এরা বাহুবল দেখিয়ে পুলিশকে কাজে লাগিয়ে এরা নির্বাচনগুলো দিচ্ছে। আর যেখানে পুলিশ আর ক্ষমতা কাজে লাগাতে পারবে না, সেই জায়গায় এরা নির্বাচনগুলো করাচ্ছে না। যেমন অনেক মাদ্রাসা ম্যানেজিং কমিটি নির্বাচন ডেট পর ডেট পার হয়ে যাচ্ছে, করাচ্ছে না। অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে তাদেরকে চালানোর চেষ্টা করছে। তো এই ধরনের এটা একটা পার্ট। নতুন কোনো ছাত্র কলেজে ভর্তি হলে তাকে টিএমসিপি করতে হবে, না হলে তার উপরে টর্চার হতে হবে। এটা তো অনেক হচ্ছে। আমি আবারও বলছি, যারা এই ধরনের অন্যায় অনাচারগুলো করছেন তাদের বলবো এগুলো বন্ধ করুন, তাহলে সময় আসবে, সময় আপনাদেরকে যোগ্য জবাব দেবে। থ্যাংক ইউ।